আচ্ছা, ২৮ কোটি টাকায় কি কি পাওয়া যেতে পারে একবার চিন্তা করেন তো। ঢাকার গুলশান, বনানী কিংবা বাড়িধারা মতো এলাকায় ২-৩টা ফ্ল্যাট, ঢাকার আশেপাশে কয়েক বিঘা জমি, কিংবা আপনি যদি একজন গাড়িপ্রেমী হন, তাহলে এই টাকা দিয়ে আপনি বাংলাদেশের রোলস রয়েস, ল্যাম্বরগিনির মতো যে কোনো ব্র্যান্ডের বিলাসী গাড়িও কিনতে পারেন। আবার আপনি যদি এই টাকা বিনিয়োগ করতে চান ভবিষ্যতের জন্য, তবে বর্তমান বাজার দরে আপনি কিনতে পারবেন প্রায় ১১৫০ ভরি স্বর্ণ। আবার এই ২৮ কোটি টাকা দিয়ে আপনি কিনতে পারেন ২০২৬ ফিফা বিশ্বকাপ ফাইনালের একটা ম্যাচের টিকিট। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে যে বিশ্বকাপটা আয়োজিত হতে যাচ্ছে, এই টুর্নামেন্টটা হবে ইতিহাসের সবচেয়ে লাভজনক ইভেন্ট, যেখান থেকে ফিফার আয় ধরা হয়েছে প্রায় $১৩ বিলিয়ন। ধরুন আপনি একজন বাংলাদেশের আর্জেন্টিনা ফ্যান এবং আপনি ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের খেলা সবগুলো দেখতে চান, এবং স্বাভাবিকভাবেই বিশ্বকাপ মানিয়ে আপনার জন্য একটা আলাদা উন্মাদনার জায়গা। আপনার স্বপ্ন হচ্ছে স্টেডিয়ামের গ্যালারিতে বসে গলা ফাটাবেন মেসিদের জন্য। কিন্তু ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ এই স্বপ্নকে এমন একটা চরম বাস্তবতার মুখে দাঁড় করিয়েছে যে আপনি সেই স্বপ্নটা দেখলেও প্রশ্ন তুলবেন। উত্তর আমেরিকার ৩টা দেশে ফিফার যে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে, তাদের কিছু নীতিমালার কারণে আপনার এবং আমার মতো সাধারণ সমর্থকদের জন্য এই বিশ্বকাপটা পরিণত হয়েছে একটা কর্পোরেট দুর্গে। ফিফার লক্ষ্যমাত্রা অনুযায়ী ২০২৩ থেকে ২০২৬ সাল এই ৪ বছরের বাণিজ্যিক চক্রে তাদের মোট আয় হবে রেকর্ড $১৩.১ বিলিয়ন, যার প্রধান উৎস হবে টেলিভিশন স্পন্সর রাইট, টিকিট বিক্রয়, স্পন্সরশিপ এবং লাইসেন্সিং। এখন আপনার পকেটের জন্য যে সর্বনাশটা হবে সেটার হিসাবটা একবার করা যাক। ২০২৬ ফিফা বিশ্বকাপে টিকেট অ্যান্ড হসপিটালিটি খাত থেকে ফিফার লক্ষ্যমাত্রা রেকর্ড $৩.১ বিলিয়ন, যা কাতার বিশ্বকাপের তুলনায় প্রায় ৩ গুণেরও বেশি। তবে এই বিশাল আয়ের মূলে রয়েছে কিছু অ্যাগ্রেসিভ বিজনেস মডেল। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো ফিফা ডায়নামিক প্রাইসিং বা চাহিদাভিত্তিক মূল্য নির্ধারণ পদ্ধতি চালু করেছে। এটা ইউএসএতে খুবই কমন একটা ব্যাপার, কিন্তু বিশ্বকাপে এই ব্যবস্থাটা একদমই নতুন। এই ব্যবস্থায় টিকিটের দাম কখনোই নির্দিষ্ট থাকে না, বরং চাহিদা অনুযায়ী টিকিটের দাম বাড়ানো বা কমানো হয়। এর ফলে বিশেষ করে আর্জেন্টিনা বা ব্রাজিলের মতো হাই প্রোফাইল ম্যাচ যখন হবে, কিংবা নকআউট পর্বের ম্যাচগুলো যখন হবে, তখন আপনাকে টিকিটের দাম খুবই আকাশচুম্বী অ্যামাউন্ট দিয়ে কিনতে হবে। কিন্তু শুধু চাহিদা ভিত্তিকই নয়, ক্যাটেগরি ভেদে আগের বিশ্বকাপের চেয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিটের দাম বেড়েছে প্রায় ২০ গুণ। যেখানে কাতারের লুসাইল স্টেডিয়ামে ফাইনালের টিকিটের সর্বোচ্চ দাম ছিল $২,০০,০০০, সেখানে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল দেখতে আপনাকে গুনতে হবে প্রায় $৪১,০০,০০০। এখন ধরেন আপনি ফিফার নির্ধারিত দামে টিকিট কিনতে ব্যর্থ হলেন, কিন্তু আপনাকে যেভাবেই হোক খেলা দেখতে হবে। তবে আপনার জন্য সবচেয়ে বড় ধাক্কাটা হয়ে আসবে ফিফার নিজস্ব রিসেল মার্কেটপ্লেস। আগের আসরগুলোতে ফিফা কালোবাজারি ঠেকাতে রিসেল মার্কেটের সর্বোচ্চ মূল্য নিয়ন্ত্রণ করত। তবে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষে ৩০% রিসেল কমিশন ধরে ২০২৬ আসরে তারা বিক্রেতাদের নিজস্ব চাহিদা অনুযায়ী দাম নির্ধারণে অবাধ স্বাধীনতা দিয়েছে, যার ফলে রিসেল বাজারে ২০২৬ বিশ্বকাপে ফাইনালের টিকিটের দাম ছুঁয়েছে $২.৩ মিলিয়ন থেকে $11.৫ মিলিয়ন পর্যন্ত, যেটা বাংলাদেশের টাকায় কনভার্ট করলে এর মূল্য গিয়ে দাঁড়ায় ২৮ কোটি থেকে ১৪০ কোটি টাকা। যদি টিকিট কনফার্মও করে ফেলেন, তাতেও কিন্তু নিশ্চিত নয় যে আপনার প্রিয় দলের খেলা আপনি দেখতে পারবেন কিনা। ২০২৬ বিশ্বকাপের টিকিট আপনাকে স্টেডিয়ামে ঢোকার নিশ্চয়তা দিলেও যুক্তরাষ্ট্রে ঢোকার নিশ্চয়তা দেবে না। এবারে মাঠে বসে খেলা দেখার প্রথম বাধাটা হচ্ছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে ভিসা সিকিউরিটি বন্ড দেওয়া। যারা টিকিট হোল্ডার রয়েছেন এবং যে দেশগুলো খেলতে যাচ্ছে বিশ্বকাপে, তাদের জন্য এই ভিসা বন্ডটা কিছুটা শিথিল করা হয়েছে। কিন্তু বাংলাদেশ তো আর বিশ্বকাপ খেলতে যাচ্ছে না, তাই বাংলাদেশের নাগরিকদের ভিসার জন্য $৫,০০০ থেকে $১৫,০০০ পর্যন্ত ফেরতযোগ্য বন্ড জমা দিতে হতে পারে। অর্থাৎ ভ্রমণের শুরুতেই আপনার হাতে রাখতে হবে প্রায় নগদ ১৮ লক্ষ টাকা। এই বাধা যদি আপনি উতরে যান, আমেরিকার ভিসা পেয়েও যান, আপনার জন্য আর একটা বড় ধাক্কা অপেক্ষা করছে, সেটা হচ্ছে বিমান ভাড়া। ন্যূনতম আবাসন এবং ক্যাটেগরি 3 এর একটা টিকিট কেটে খেলা দেখা বাবদ আপনাকে গুনতে হবে অন্তত $২১,০০০ কিংবা ২৫ লাখ টাকা। বর্তমানে একজন বাংলাদেশির গড় বার্ষিক আয় যেখানে $২,৭৬৯, সেখানে ২০২৬ বিশ্বকাপের একটা কোয়ার্টার ফাইনাল দেখা এবং ১০ দিনের সফরের ন্যূনতম খরচ মেটাতে আপনার চলে যাবে প্রায় ৮ বছরের পুরো আয়। শুধু এটাই শেষ নয়, এবারের বিশ্বকাপে ভৌগোলিক বিস্তারের কারণে যাতায়াত খরচও আপনার নাগালের বাইরে চলে গেছে।
কাতার বা জার্মানির মতো দেশে ওয়ার্ল্ড কাপ হলে সেখানে যাতায়াত বেশ সহজ ছিল, কিন্তু এবার এক শহর থেকে অন্য শহরে যেতে আপনার আকাশপথই একমাত্র ভরসা। এমনকি স্থানীয় ট্রেনের ভাড়াও বাড়ানো হয়েছে প্রায় 11 গুণ পর্যন্ত। 2022 সালে কাতার বিশ্বকাপ চলাকালীন হায়া কার্ড নামক একটা ডিজিটাল পদ্ধতি চালু করা হয়েছিল, যে কার্ডটি একাধারে প্রবেশ ভিসা, ম্যাচ টিকিট এবং গণপরিবহনে বিনামূল্যে যাতায়াতের পাস হিসেবে কাজ করত। সেখানে এবার যুক্তরাষ্ট্রে এমন কোনো ব্যবস্থা তো নেই, বরং যাতায়াত খরচও বেড়ে হয়েছে একদম আকাশচুম্বী। কেউ যদি ব্রাজিলের গ্রুপ পর্বের প্রথম ম্যাচটা দেখতে চান, তবে ম্যানহ্যাটনের পেন স্টেশন থেকে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে যেতে গুনতে হবে $98, যা সাধারণ সময় মাত্র $12 ছিল। আবার কেউ যদি ইংল্যান্ড বা ফ্রান্সের গ্রুপ পর্বের ম্যাচ দেখতে বস্টনের সাউথ স্টেশন থেকে ফক্সবোরোর জিলেট স্টেডিয়ামে যেতে চান, তবে তাকে গুনতে হবে $80, যা স্বাভাবিকের চাইতে 4 গুণ। একই সাথে বেড়েছে আবাসন সংকট। ভ্যানকুভারের মতো শহরে হোটেলের গড় দৈনিক ভাড়া গত 5 বছরে প্রায় 3 গুণ বেড়ে $330 পৌঁছেছে। নিউ জার্সিতে ফাইনালের আগের রাতে হোটেলের ভাড়া $4000 ছাড়িয়েছে, যা স্বাভাবিকের চাইতে 10 গুণ বেশি। মোটা দাগে 2026 বিশ্বকাপ আসলে গ্লোবাল ফেস্টিভ্যাল বা বিশ্বজনীন উৎসবের একটা করুণ সমাপ্তি বলা যেতেই পারে।